২০২৪ সালের ৫ আগস্ট ছিল বাংলাদেশের ইতিহাসে নিকৃষ্টতম খুনি, স্বৈরাচার, দুঃশাসক, গণতন্ত্র হরণকারী, দেশদ্রোহী শেখ হাসিনার পলায়নের দিন। তাই আগস্ট সীমাহীন অনুপ্রেরণার, মাথা নত না করার ইতিহাস। এদিন প্রায় ২০০০ শহীদ ও ৫০,০০০ মারাত্মক আহত গাজীর রক্ত শপথে আমজনতার চূড়ান্ত অভ্যুত্থানে নতুন বাংলাদেশ বিনির্মাণের এক অনবদ্য জনজোয়ারের সুখ সন্ধিক্ষণ। ২৪-এর এদিন সর্বস্তরের মানুষের ক্ষোভ, বিক্ষোভ, অসন্তোষ ও প্রতিবাদ গণ অভ্যুত্থানের রূপ নেয়। পরবর্তীতে যা হাসিনার অপশাসনের মূলে অগ্নিলাভা ঢেলে দেয়। রাজনৈতিক নিপীড়ন, বাক স্বাধীনতা হরণ, নির্বাচনী জালিয়াতি, শত্রু রাষ্ট্রের কথায় জঙ্গি নাটক সৃষ্টি ও মঞ্চায়ন, মুসলিম নিধন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দখলদারিত্বের বিরুদ্ধে জনগণের দীর্ঘদিনের চাপা ক্ষোভ অবশেষে আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হয়। তবে সেটি কেবল সরকার পতনের আহ্বান ছিল না, ছিল সুশাসন ও গণতান্ত্রিক বাংলাদেশ পুনর্গঠনের উচ্চাকাঙ্ক্ষা ও প্রত্যয়ের প্রবল বহিঃপ্রকাশ। ২৪-এর জুলাই গণ অভ্যুত্থানের নায়ক মাস্টারমাইন্ড ছিলেন শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ফাইয়াজ সহ অসংখ্য শহীদ ও আহত যোদ্ধা। আবু সাঈদের মৃত্যুই বৈষম্য বিরোধী আন্দোলনকে সরকার পতন আন্দোলনের দিকে বেগবান করে। অপ্রতিরোধ্য আন্দোলনের মুখে সরকার দিশেহারা হয়ে তল্পি তল্পাসহ পালিয়ে আশ্রয় নেয় ভারতে। আওয়ামী সরকারের এই পলায়নের কারণ কি শুধুই সরকারি চাকুরিতে বৈষম্য, নাকি ভেতরে ভেতরে অন্যরকম মারাত্মক ক্ষোভ ছিল জনগণের? সেটি বিশ্লেষণ করা এখন সময়ের দাবি। ভারতীয় আধিপত্যবাদ ও ধার্মিক মুসলমান নিধন নীতিই মূলত সেই ক্ষোভ, যা ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে দাউ দাউ করে জ্বলে ওঠে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়া সত্ত্বেও সরকার ইসলাম বিরোধী কাজ করে বিদেশি প্রভুর মন জোগাতে ব্যস্ত থাকে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নামাজ পড়া ও রোজা রাখলেই শিবির আখ্যা দিয়ে নির্মম নির্যাতন চালানো হতো। মসজিদ, মাদ্রাসা ও বাসাবাড়ি থেকে সাধারণ নামাজিদের ধরে নিয়ে জঙ্গি নাটক সাজানো হতো। দেশের সব প্রান্তে ওয়াজ মাহফিলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে পণ্ড করে দেয়া হতো। দেশের গণমাধ্যমে এসব সংবাদ প্রচার না হলেও ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে মুহূর্তেই ছড়িয়ে যেত দেশের আনাচে কানাচে। ফলে ৯৫% মুসলমানের দেশে আলেম, ওলামা ও নামাজি ছাত্র, শিক্ষক সহ সাধারণ মানুষের ওপর এমন অপবাদ ও মিথ্যা রটিয়ে চলত নিপীড়ন। আর গুম, খুন ও আয়নাঘরে বন্দী রাখার মতো মানবতাবিরোধী কাজ এদেশে ধর্মপ্রাণ মানুষ কখনোই মেনে নিতে পারেনি। যুদ্ধাপরাধীদের বিচারের নামে চলে জুডিশিয়াল কিলিং। হাজার বছরের শ্রেষ্ঠ আলেম ও ইসলামী বক্তা, দেশের মানুষের প্রাণপ্রিয় নেতা আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর ওপর ভারতের প্রেসক্রিপশনে বিনা অপরাধে কারাগারে আটকে রেখে নিপীড়ন চালানো এবং সবশেষ তাকে বিষ প্রয়োগে মেরে ফেলাকে জনগণ কোনোভাবেই মেনে নিতে পারেনি। সবথেকে গুরুত্বপূর্ণ দিক হল মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের স্ত্রী বেগম খালেদা জিয়াকে সাজানো মিথ্যা মামলায় গ্রেফতার করে কারাগারে প্রেরণ। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সৎ রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানকে নির্যাতন করে মেরুদণ্ড চূর্ণ বিচূর্ণ করে বিদেশে যেতে বাধ্য করার পেছনেও যে ভারতের সরাসরি সম্পৃক্ততা ছিল, সেটি সচেতন নাগরিকের বুঝতে বাকি ছিল না। আর ভারতের কথাতেই ফ্যাসিস্ট হাসিনা দেশ চালায়। তাই জনক্ষোভ একসময় প্রলয়ঙ্কারী ভূমিকম্পের রূপ নেয়। এছাড়াও বাংলাদেশের নির্বাচনে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সরাসরি হস্তক্ষেপের কারণেই ২০১৪, ১৮ ও ২৪ কোনো নির্বাচনেই জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এসবের সাথে ভারত জড়িত থাকায় বাংলাদেশের মানুষ ভারত বিদ্বেষী তথা আওয়ামী লীগ বিদ্বেষী হয়ে ওঠে। জনগণের এমন গণগণে ক্ষোভে ২৪-এর জুলাইয়ে ছাত্র জনতা অগ্নিসংযোগ করলে সাথে সাথেই তা দাউ দাউ করে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। জুলাই গণ অভ্যুত্থানে জনগণের প্রত্যাশা ছিল
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, আইনের শাসন, মৌলিক অধিকার, ধর্মীয় ও বাক স্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি বৈষম্য বিলোপ এবং একটি নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচনী ব্যবস্থার টেকসই বন্দোবস্ত করা, আন্তর্জাতিক পরিসরে শক্তিশালী কূটনৈতিক অবস্থান প্রতিষ্ঠা, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীনতা এসবই ছিল মানুষের মূল চাওয়া। এছাড়াও ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত রাষ্ট্র কাঠামো তৈরি, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত নিরাপদ দেশ গড়াও ছিল তাদের স্বপ্ন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। প্রত্যাশা ছিল একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন, যেখানে প্রশাসন থাকবে নিরপেক্ষ, নির্বাচন কমিশন হবে কার্যকর ও গ্রহণযোগ্য, যেখানে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় দলগুলোর থাকবে সমান সুযোগ। বহুদিনের স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থায় ব্যাপক দুর্নীতি ও দলীয়করণ যেভাবে ছড়িয়ে পড়েছিল, তা থেকে মুক্তি চেয়েছিল জনগণ। তাদের চাওয়া ছিল একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রশাসন। দুর্নীতি দমন কমিশন হবে স্বচ্ছ ও নিরপেক্ষ। কারো অ্যাসাইনমেন্ট বাস্তবায়ন করবে না তারা। নিজেদের অভিজ্ঞ, সৎ ও যোগ্য কর্মকর্তাদের দিয়ে গড়ে উঠবে সত্যিকারের দুর্নীতি নির্মূলকরণ ফোর্স। এছাড়া বিচার বিভাগের স্বাধীনতাও গুরুত্বপূর্ণ একটি চাওয়া। কার্যকর, নিরপেক্ষ ও স্বচ্ছ বিচার ব্যবস্থার প্রতিশ্রুতি ছিল আন্দোলনের অন্যতম প্রধান দাবি। সরকার ও শাসক গোষ্ঠীর প্রভাবমুক্ত বিচার ব্যবস্থা গড়ে তোলার আশাই মানুষকে রাস্তায় নামিয়েছিল। সাথে সাথে নিরাপত্তা ও মানবাধিকারের ক্ষেত্রে মানুষ চেয়েছিল জীবনের নিরাপত্তা ও মানবিক মর্যাদা। রাষ্ট্রের সব স্তরে বৈষম্য বিলোপ চেয়েছিল জনগণ। চেয়েছিল দ্রব্যমূল্য কমবে, ডলার সংকট কেটে যাবে, রেমিটেন্স বাড়বে ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ উন্নত হবে। প্রত্যাশা ছিল বেকারত্ব কমবে, কর্মসংস্থান বাড়বে ও ব্যবসা বাণিজ্য সহজ হবে। তরুণ সমাজের স্বপ্ন ছিল যোগ্যতানুযায়ী কর্মসংস্থান হবে, থাকবে মত প্রকাশের স্বাধীনতা। ছাত্র জনতার চাওয়া ছিল সব স্তরে বৈষম্য বিলোপ, কিন্তু তা সম্ভব হয়নি, কারণ হাসিনাকে হায়না হতে সহযোগিতা করেছিল পুলিশ ও সিভিল প্রশাসন, আর পর্দার আড়ালে ছিল রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো। দুর্ভাগ্যজনকভাবে তারা সবাই একটি টিম হয়ে ফ্যাসিস্ট হাসিনার হয়ে কাজ করেছে। তাদের শিক্ষা ও দীক্ষাগুরু ছিল ভারত তথা ভারতীয় গোয়েন্দা সংস্থা র। অথচ শিশু থেকে শুরু করে হাজারো ছাত্র জনতার রক্তের ওপর দিয়ে যে সরকার গঠন হল, তা গণ অভ্যুত্থানের স্পিরিটকে অধিকাংশ ক্ষেত্রেই ধারণ করেনি। এর কারণ হল বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংসের মূল কারিগর শুধু সিইসি নয়, তিনি অনেক কুশীলবের একজন মাত্র। এর বাইরে স্বৈর শাসন আমলের সব মুখ্য সচিব, মন্ত্রী পরিষদ সচিব, বিভিন্ন গোয়েন্দা প্রধান এবং বাহিনী প্রধানরা দায়ী। কিন্তু রক্তের সিঁড়ি বেয়ে যে সরকার এলো, সেই সরকারের শপথ অনুষ্ঠান পরিচালনা করলেন আমি ও ডামি নির্বাচনের কুশীলব ক্যাবিনেট সচিব সাহেব। এখনো পর্যন্ত সরকার এসব বিকৃত আমলাদের ওপর ফ্যাসিস্ট যুগের চেয়েও অনেক বেশি নির্ভরশীল। ফলে আমলারা আগের মতোই সুপার নিউমারারি সহ সব পদোন্নতি বাগিয়ে নিচ্ছে। সমাজসেবা, দুর্নীতি দমন কমিশন, ট্যাক্স, পাসপোর্ট সবখানেই চলছে দখল বাণিজ্য। অথচ এদের ব্যাপারে সরকার একেবারেই নির্বিকার। এসব ক্ষেত্রে সত্যিকার অর্থে যে সংস্কার প্রয়োজন ছিল, তা হয়নি, হওয়ার সম্ভাবনাও এখন আর নেই। কি দুর্ভাগ্য জাতির! এসব অনাচারের ফলাফল হচ্ছে দ্রব্যমূল্য আরও বেড়েছে, অবনতি হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির, খুন, ছিনতাই, রাহাজানি, লুটপাট, চাঁদাবাজি চলছেই। যে এনসিপির কাছে জাতির প্রত্যাশা ছিল সবচেয়ে বেশি, তারাই এখন দেশের সবচেয়ে বড় চাঁদাবাজ। শুনতে খারাপ লাগলেও এটিই সত্যি। বিএনপি জামায়াতের বিভিন্ন ব্যবসা বাণিজ্য ও দাতা গোষ্ঠী রয়েছে। এরপরও বিএনপি চাঁদা নেয় ও জামায়াত ইয়ানাত গ্রহণ করে। কিন্তু এনসিপির আয়ের উৎস কি? একদিন ইতিহাস এই প্রশ্ন করবেই। জবাব দেওয়ার জন্য প্রস্তুত তো এনসিপি? আন্তর্জাতিক বাজারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে এই প্রত্যাশা থাকলেও ডলার সংকট প্রকট হয়েছে। এলসি খোলা কঠিন হয়ে পড়েছে, ফলে আমদানি কমেছে, ফলে শিল্প খাতেও এসেছে স্থবিরতা। বিদ্যুৎ, গ্যাসের দামও বাড়ানো হয়েছে কয়েক দফা, যার প্রভাব পড়েছে শিল্প, কৃষি ও সাধারণ মানুষের জীবনযাত্রায়।
সরকারি চাকুরির নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও পক্ষপাতিত্ব আগের মতোই বিদ্যমান, ফলে মেধাবী শিক্ষার্থীদের বিদেশমুখিতা বাড়ছে। জাতির প্রত্যাশা ছিল একটি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি, যেখানে ভারত, চীন, যুক্তরাষ্ট্র সহ সব দেশের সঙ্গে সম্মানজনক সম্পর্ক থাকবে, অগ্রাধিকার পাবে বাংলাদেশের স্বার্থ। কিন্তু ভারতের প্রতি অত্যধিক নির্ভরতা বহাল রয়েছে। চলছে যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েন। চীনের বিনিয়োগে কিছুটা অগ্রগতি লক্ষণীয় হলেও ঋণের ফাঁদ নিয়ে উদ্বেগ অমূলক নয়। এসব ক্ষেত্রে সরকার কোথাও সফলতা দেখাতে পারেনি। সম্ভব হয়েছে কেবল দেশকে গৃহযুদ্ধ ও ভারতের আক্রমণ মুক্ত রাখতে এবং আন্তর্জাতিক শক্তিশালী কিছু দেশের সমর্থন আদায়ে। তবে এসবই ড. ইউনূসের একক ব্যক্তি ইমেজের কারণে সম্ভব হয়েছে। অন্তর্বর্তী সরকারের এমন ব্যর্থতার মূল কারণ নেতৃত্বের সংকট। প্রশাসনিক কাঠামো এখনও অপরিবর্তিত। বিভিন্ন অধিদপ্তর, দপ্তর প্রধান ফ্যাসিস্ট আমল থেকেই চেয়ারে আছে। মুখে মুখে জুলাই যোদ্ধাদের কথা বললেও হাসিনার জন্য এদের অন্তর কেঁদে ওঠে হু হু করে। আর তারা নাকি সমন্বয়কদের ম্যানেজ করেই বহাল তবিয়তে আছে। তাই বদলেছে কেবল সরকার, বদলায়নি প্রশাসনিক যন্ত্র। ফলে যত দিন যাচ্ছে পুরনো রাজনীতিরই পুনরাবৃত্তি দৃশ্যমান হচ্ছে। ফ্যাসিবাদের আঁতুর ঘর প্রশাসন ক্যাডার। তাই এটি বিলুপ্ত করে ক্যাডার যার, মন্ত্রণালয় তার, এই নীতি বাস্তবায়ন অত্যন্ত জরুরি। 2024 সালের গণ অভ্যুত্থান ছিল একটি বড় আশা ও প্রত্যাশার নাম। মানুষ বিশ্বাস করেছিল পরিবর্তন সম্ভব। 1 বছর পর ফিরে তাকালে দেখা যায় আশাগুলো কল্পনাতেই রয়ে গেছে। তবে ভুলে গেলে চলবে না, গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা গড়ে তোলা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। আর এর জন্য প্রয়োজন সাহসী নেতৃত্ব, সুশীল সমাজের সক্রিয়তা এবং জনগণের অটল মনোবল। যে স্বপ্নে পথে নেমেছিল জনগণ, তা যেন ব্যর্থ না হয়, এই প্রত্যয়েই আমাদের এগিয়ে যেতে হবে। দেশের জনগণ কি চেয়েছিল, কি আশা করেছিল, আর সরকার, রাজনীতি ও রাষ্ট্র তাদের কতটা দিতে পেরেছে, তা সাধারণের কাছে এক বিরাট প্রশ্ন। এত প্রাণ বিসর্জনের মাত্র 1 বছর পর এসে মনে হচ্ছে প্রাপ্তি কেবল শেখ হাসিনা ছিল, এখন নেই। এছাড়া সবখানেই ফ্যাসিবাদের কালো মেঘ। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।